হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালোই আছো। সো ফাইনালি চলে আসলো যে ছেলেটা নির্দোষ গল্পের পার্ট 11। এই ভিডিওতে কমেন্ট টার্গেট হচ্ছে মাত্র 300। সো তোমরা এখনই কমপ্লিট করে দাও। তো চলো গল্প শুরু করা যাক। আমি তখনও জানতাম না সেদিন সকালে 4 বছর ধরে অন্ধকারে চাপা পড়ে থাকা সত্ত্বেও প্রথমবারের মতো আইনের দরজায় কড়া নাড়তে চলছে। সকাল ঠিক 9টা। অর্পিতা সারা রাত এক মুহূর্ত ঘুমায়নি। তার চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। তবু আজ তার ভিতরে অদ্ভুত একটা শান্তি কাজ করছিল। কারণ 4 বছর পর সে প্রথমবার ঠিক করেছে আজ আর নিজের ভয়কে নয়, নিজের বিবেককে অনুসরণ করবে। থানার সামনে এসে কয়েক মিনিট দাঁড়িয়ে রইল। বারবার মনে হচ্ছিল ভিতরে ঢুকলেই হয়তো তার জীবনটা বদলে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সাজিদের সেই অসহায় মুখটার কথা মনে পড়ে গেল। যেই মানুষটা কোনো অপরাধ না করেও নিজের পরিবার, নিজের ভালোবাসা, নিজের সম্মান সবকিছুই হারিয়েছিল। অর্পিতা চোখের পানি মুছে ভিতরে ঢুকে পড়ল। ডিউটি অফিসার শান্ত গলায় বললেন, জি, কি সাহায্য করতে পারি? বলল, আমি 4 বছর আগের একটা বিষয়ে স্বীকারোক্তি দিতে এসেছি। কথাটা শুনেই অফিসার কিছুটা অবাক হয়ে গেলেন। কয়েক মিনিট পর অর্পিতাকে নিয়ে যাওয়া হলো তদন্ত কর্মকর্তা এসআই তামিমের কক্ষে। তিনি মনোযোগ দিয়ে অর্পিতার দিকে তাকালেন, বললেন, আপনি নিশ্চিন্তে সব বলুন। অর্পিতা আর নিজেকে ধরে রাখতে পারল না। হাউমাউ করে কান্না করে উঠল। বলল, স্যার, আজ থেকে 4 বছর আগে আমি একটা নির্দোষ মানুষের জীবন শেষ করে দিয়েছি। তারপর সে এক নিঃশ্বাসে সব বলে ফেলল। রিজওয়ানের ব্ল্যাকমেল, বাবার চিকিৎসার জন্য অসহায় হয়ে পড়া, মিথ্যা অভিযোগ, পরিকল্পিত ভিডিও, সাজানো সাক্ষী, সবকিছু। পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। সব শুনে অফিসার কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর ধীরে বললেন, আপনি জানেন, আপনি আজ যা বললেন এর জন্য আপনারও শাস্তি হতে পারে। অর্পিতা মাথা নিচু করে বলল, হ্যাঁ জানি স্যার, যে শাস্তি হবে আমি মাথা পেতে নিব। শুধু আর কোনো নির্দোষ মানুষ যেন আমার মতো ভুলের শিকার না হয়। অফিসার তামিম প্রথমবারের মতো অর্পিতার চোখের দিকে তাকালেন। সেখানে ভয় ছিল, কিন্তু কোনো মিথ্যা ছিল না। অফিসার সেদিনই ব্যাপারটা নিয়ে বেশ সিরিয়াস হয়ে গেলেন। এরপরে পুরনো সব আলামত জব্দ করা হলো। 4 বছর আগের সেই ভিডিও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলো। পুরনো সাক্ষীদের আবার ডাকা হলো। এদিকে রিজওয়ান তালুকদার নিজের রুমে বসা ছিল। ঠিক তখনই তার এক সহযোগী এসে বলল, ভাই, সমস্যা হয়ে গেছে। রিজওয়ান ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? লোকটা বলল, অর্পিতা থানায় গেছে। কথাটা শুনে রিজওয়ানের মুখ এক মুহূর্তেই বদলে গেল। সে বলল, কি বললি? লোকটা কাপা গলায় বলল, সব বলে দিয়েছে। রিজওয়ান রাগে টেবিলের উপর থাকা গ্লাসটা ছুঁড়ে মারল। অসম্ভব, ওর এত সাহস হলো কি করে? সঙ্গে সঙ্গে ফোন বের করে অর্পিতাকে কল দিল। 1 বার, 2 বার, 5 বার, কিন্তু প্রতিবারই একই উত্তর, আপনার ডায়াল করা নাম্বারটি বর্তমানে বন্ধ আছে। এদিকে এসআই তামিম আদিল থানা থেকে বের হয়েই নিজের টিমকে নির্দেশ দিলেন, রিজওয়ান তালুকদার এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের উপর অবিলম্বে নজরদারি বসান। কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে। আর তিনি একটু থেমেই বললেন, এই মামলায় কোনো রাজনৈতিক পরিচয়, কোনো প্রভাবশালী নাম কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে শুধু একটি জিনিসই গুরুত্বপূর্ণ, সেটা হলো সত্য। তার নির্দেশে পুরো টিম কাজে নেমে পড়ল। 2 দিন পর ফরেনসিক ল্যাবের রিপোর্ট এসে পৌঁছালো। তামিম আদিল ধীরে ধীরে খামটা খুললেন। কয়েক সেকেন্ড রিপোর্টটার দিকে তাকিয়ে থেকে তিনি গভীর একটা নিঃশ্বাস ফেললেন। রিপোর্টে স্পষ্ট লেখা, ভিডিওটিতে একাধিক ডিজিটাল এডিটিং, কাটিং এবং কৃত্রিম সংযোজনের প্রমাণ পাওয়া গেছে। 4 বছর আগে যে ভিডিওটার উপর ভিত্তি করে একটা নির্দোষ মানুষের জীবন ধ্বংস হয়ে গিয়েছিল, সেই ভিডিওটাই ছিল সাজানো। তামিম আদিল টেবিলে হাত রেখে ধীরে বললেন, ব্যাপারটা দেখতে হবে। ঠিক সেই সময় অন্যদিকে রিজওয়ান তালুকদার নিজের পাসপোর্ট আর কিছু নগদ টাকা ব্যাগে ভরছিল। সে বুঝে গেছে এতদিন তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি। আজকে যখন কেউ বলেই ফেলেছে, তার মানে এতদিনে করা সব অপরাধ একসাথে উঠে আসবে। এখানে ক্ষমতার প্রভাব কাজ নাও করতে পারে। এবার খেলা সত্যিই শেষের দিকে। কিন্তু সে তখনও জানতো না পুলিশ ইতিমধ্যেই তার বাড়ি ঘিরে ফেলেছে। রিজওয়ান ব্যাগ হাতে পিছনের গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই চারদিক থেকে পুলিশের কণ্ঠ ভেসে এলো, রিজওয়ান তালুকদার, দয়া করে পালানোর চেষ্টা করবেন না, চারদিক ঘেরা। রিজওয়ান এক মুহূর্ত থমকে গেল। পরের মুহূর্তেই দৌড় দিল, কিন্তু বেশি দূর যেতে পারল না। কয়েকজন পুলিশ তাকে ধরে ফেলল। এসআই তামিম সামনে এসে শান্ত গলায় বললেন, 4 বছর ধরে মানুষকে অনেক ফাঁকি দিয়েছেন, এবার আইনের মুখোমুখি হন। রিজওয়ান দাঁত চেপে বলল, আপনারা জানেন আমি কে? আমার বাবাকে? তামিম আদিল শান্ত গলায় বলল, আজ আমি কিছুই জানি না, শুধু জানি আপনি একজন অপরাধী। রিজওয়ানের গ্রেপ্তারের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ল। পুলিশ একে একে সহযোগীদের আটক করতে শুরু করলো। যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, যারা ভিডিও সম্পাদনা করেছিল, যারা পরিকল্পনার অংশ ছিল, কেউই আইনের হাত থেকে রেহাই পেল না। অন্যদিকে রিজওয়ানের বাবা নিজের প্রভাব খাটানোর চেষ্টা করলেন না। একের পর এক ফোন, উচ্চ পদস্থ পরিচিতদের সঙ্গে যোগাযোগ, আইনজীবীদের তৎপরতা, কিছুই যেন কাজে এলো না।
কারণ মামলার প্রতিটি প্রমাণ ছিল ডিজিটাল, নথিভুক্ত এবং ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত। এসআই তামিম আদিল স্পষ্ট জানিয়ে দিলেন, এই মামলায় কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কয়েক সপ্তাহের মধ্যেই তদন্ত শেষ হলো। তদন্ত প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হলো, সাজিদের বিরুদ্ধে প্রচারিত ভিডিওটি পরিকল্পিতভাবে সম্পাদনা করা হয়েছিল। অর্পিতাকে ব্ল্যাকমেইল করে ব্যবহার করা হয়েছে। পুরো ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্র। উদ্দেশ্য ছিল সাজিদ চৌধুরীর সামাজিক জীবন, শিক্ষা জীবন ও ব্যক্তিগত জীবন ধ্বংস করা। বিচারের দিন আদালত কক্ষ ছিল সাংবাদিকে পরিপূর্ণ, কিন্তু যেই মানুষটিকে কেন্দ্র করে এত বড় বিচার, সেই সাজিদ চৌধুরী সেখানে উপস্থিত ছিল না। সে কিছু জানতোই না। সে কাউকে কিছু প্রমাণ করার জন্য সেখানে যায়নি। কারণ সত্যের সবচেয়ে বড় শক্তি হলো, সত্যকে প্রমাণ করার জন্য সবসময় ভুক্তভোগীর উপস্থিতি লাগে না। আদালতে অর্পিতা মাথা নিচু করে নিজের অপরাধ স্বীকার করলো। কান্না করতে করতে বলল, আমি অপরাধ করেছি, কিন্তু নিজের ইচ্ছায় নয়। তবু অপরাধী তো অপরাধী। আমি আদালতের কাছে দয়া চাই না, শুধু চাই যারা এমনটা আমাকে করিয়েছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়, এবং যে মানুষটার সম্মান আমি নষ্ট করেছি তার সম্মান যেন তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। আদালত তার স্বীকারোক্তি, তদন্তে পূর্ণ সহযোগিতা এবং ব্ল্যাকমেইলে শিকার হওয়ার বিষয়টি বিবেচনায় নিল। এরপর আদালত রিজওয়ানের দিকে তাকালো। শেষ মুহূর্ত পর্যন্ত সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলো। সহযোগীদের জবানবন্দি, অর্পিতার স্বীকারোক্তি, সব মিলিয়ে তার মিথ্যা ভেঙে পড়ল। বিচারক রায় ঘোষণা করলেন, রেজওয়ান তালুকদার এবং তার অপরাধে প্রত্যক্ষভাবে জড়িত সহযোগীরা বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত হলো। তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হলো। অন্যদিকে অর্পিতা অপরাধ স্বীকার, তদন্তে সহযোগিতা এবং ব্ল্যাকমেইলের শিকার হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে তুলনামূলক কম শাস্তি দেওয়া হলো। বিচারক বলল, একজন নির্দোষ মানুষের জীবন ধ্বংস করার মতো অপরাধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। রায়ের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সভা ডাকলো। সব নথি পর্যালোচনা করে তারা ঘোষণা দিল, বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে সাজিদ চৌধুরীর সম্মান ফিরিয়ে দিয়েছে। সন্ধ্যার মধ্যেই দেশের প্রায় সব সংবাদ মাধ্যমে শুধু একটি খবর, 4 বছর আগে মিথ্যা ষড়যন্ত্রের শিকার হওয়া তরুণের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত এবং মূল অপরাধী গ্রেপ্তার হয়েছে। এই খবর প্রথমে পৌঁছালো আমার বাবা মাহির চৌধুরীর কাছে। টেলিভিশনের পর্দায় সাজিদের পুরনো একটি ছবি ভেসে উঠতেই তার হাত থেকে চায়ের কাপটা মেঝেতে পড়ে গেল। তার চোখে ধীরে ধীরে জমে উঠছিল 4 বছরের জমে থাকা অনুশোচনার জল। আর ঠিক সেই মুহূর্তে বাড়ির অন্য প্রান্ত থেকে দৌড়ে এলো রাহিল। তার হাতেও একই খবর। আব্বু, নিউজটা দেখেছেন? বাবা কোনো উত্তর দিলেন না। তিনি স্থির হয়ে টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে রইলেন। সংবাদ পাঠক বলছেন, 4 বছর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজিদ চৌধুরীর বিরুদ্ধে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ সম্পাদিত ছিল বলে ফরেনসিক প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে। আদালতের রায়ের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করেছে। প্রতিটি শব্দ যেন মাহির চৌধুরীর বুকের ভিতর তীরের মতো বিঁধছিল। তিনি 2 হাত দিয়ে মুখ ঢেকে ফিসফিস করে বললেন, সেদিন আমি নিজের ছেলেটার কথাও একবারও বিশ্বাস করিনি। রাহিল আর নিজেকে সামলাতে পারল না। সে বাবার সামনে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। বলতে লাগলো, আমরা ভাইয়াকে শেষ করে দিয়েছি। সেদিন একবারও যদি ওর কথাটা শুনতাম। বাবা কাপা গলায় বললেন, ও যেদিন বলেছিল বিশ্বাস করো আমি নির্দোষ, সেদিন যদি আমি ওকে বিশ্বাস করতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। ওদিকে মা নিজের ঘরে বসেছিলেন। রাহিল দৌড়ে গিয়ে টেলিভিশনের খবরটা দেখাতেই তার হাত থেকে তাসবি মেঝেতে পড়ে গেল। তিনি ধীরে ধীরে উঠে আমার ঘরের দিকে গেলেন। 4 বছর ধরে ঘরটা তিনি প্রায় আগের মতোই রেখে দিয়েছিলেন। বইগুলো, টেবিল, আলমারি সবকিছু। বিছানার উপর পড়ে আছে আমার একটা পুরনো শার্ট। তিনি শার্টটা বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে উঠলেন, বাবা, তুই এতবার বলেছিলি মা আমি নির্দোষ, আমি কিছুই করিনি। কিন্তু সেদিন আমি তোকে বিশ্বাস করলেও তোর জন্য কিছুই করতে পারিনি। আমাকে মাফ করে দে বাবা। বাবা, শুধু একটাবার আমাকে মা বলে ডাক, শুধু একটাবার। ঘরের বাইরে দাঁড়িয়ে রাহিলও কান্না করতে লাগলো। ওদিকে পরি নিজের ঘরে বসেছিল। মিথিলা ফোন করে কাপা গলায় বলল, পরি, নিউজটা দেখেছিস? পরি শান্ত গলায় বলল, কোন নিউজ? মিথিলা আর কিছু বলতে পারলো না। সে শুধু একটা সংবাদ লিঙ্ক পাঠিয়ে দিল। স্ক্রিনে ভেসে উঠল, সাজিদ চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ছিল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর ফোনটা তার হাত থেকে পড়ে গেল। 4 বছর আগের প্রতিটি মুহূর্ত একসঙ্গে চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সাজিদের কান্না, তার বারবার বলা কথা, পরি বিশ্বাস করো আমি নির্দোষ, আর নিজের সেই নির্মম উত্তর, আমি তোমাকে ঘৃণা করি। পরি হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল, না না, এটা হতে পারে না, এটা আমি কি করেছি? সে নিজের দুগালে বারবার চড় মারতে লাগলো। ঠিক তখনই তার মা ঘরে ঢুকলেন। মেয়েটাকে এই অবস্থায় দেখে তিনি ভয় পেয়ে গেলেন। পরে তার মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। বলতে লাগলো, আম্মু, ও সত্যি বলেছিল, আমি ওকে বিশ্বাস করিনি। ওর জীবনটা আমি শেষ করে দিয়েছি। ও সম্পূর্ণ নির্দোষ ছিল। ও কি আমাকে আর ক্ষমা করবে? তার মায়ের চোখ ভিজে উঠল। তিনি শুধু পরীর মাথায় হাত বুলিয়ে দিলেন, কারণ ওই মুহূর্তে কোনো সান্ত্বনার ভাষায় যথেষ্ট ছিল না।
ওদিকে বিশ্ববিদ্যালয়ে পুরনো বন্ধুদের একটি গ্রুপে একটি খবর ঘুরছিল। নীরব লিখলো, বন্ধু হয়ে তার পাশে দাঁড়াতে পারেনি। আবির লিখলো, আজ বুঝলাম গুজব বিশ্বাস করার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। গ্রুপে আর কোনো কথা হলো না, সবাই নীরব। রাত গভীর হয়ে গেছে। চৌধুরী বাড়ির ডাইনিং টেবিলে কেউ খেতে বসেনি। বাবা মাথা নিচু করে বসে আছেন, মায়ের চোখে কান্না। রাহিল হঠাৎ উঠে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলল, আমি ভাইয়াকে খুঁজে বের করব। বাবা মাথা তুললেন, আমিও যাব। মা কান্না করতে করতে বললেন, আমি শুধু একটিবার আমার ছেলেকে জড়িয়ে ধরতে চাই। তিনজনের চোখেই তখন আকুতি, ক্ষমা পাওয়ার জন্য নয়, একবার অন্তত সাজিদকে সামনাসামনি দেখার জন্য। কিন্তু তারা তখনও জানতো না, যেই মানুষটাকে তারা 4 বছর আগে হারিয়ে ফেলেছিল সে আর আগের সেই সাজিদ নেই। হেই গাইস, কি খবর তোমাদের? আজকের পার্ট এখানেই শেষ। আর গাইস, তোমরা কি জানো আমার খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে আমার এই চ্যানেলে আপলোড করা, যার নাম হচ্ছে বিধবা মেয়েকে বিয়ে। সো ওইটা দেখলে তোমরা অনেক ইমোশনাল হয়ে যাবা, অনেক মজা পাবা। সো তোমরা সেই গল্পটা একটু নিচেই পেয়ে যাবা। সবাই এখনই যাও এবং সেই গল্পে কমেন্ট করো, সবাইকে রিপ্লাই দিব। এই পার্টে যদি 1000 লাইক আসে তাহলে পরবর্তী পার্ট আমি 15 মিনিটের দিব। সো কথা একটাই, তোমরা শেয়ার করো, কমেন্ট করো। আর 1 মাসে আমাদের চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা চ্যালেঞ্জের আজকে 13তম দিন। তোমরা চাইলে 2-3 দিনেও সম্ভব। সো তোমরা দ্রুত 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর গাইস, লাইকটা দিতে কিন্তু ভুলবা না। এন্ড হচ্ছে বিধবা মেয়েকে বিয়ে গল্পটা এখনই দেখে নাও। আল্লাহ হাফেজ।